যে ছেলেটি তার শিক্ষিকার গর্ভধারণের জন্য নিজেকে দায়ী ভেবেছিল, যার প্রথম প্রেম হারিয়ে গিয়েছিল যমজ বোনের বিভ্রান্তিতে, আর যার দ্বিতীয় প্রেমিতাকে ছেড়ে গিয়েছিল এক না বলা নীরবতার কারণে, আজ 20 বছর পর তার নিজের বিয়ের পিঁড়িতে দাঁড়িয়ে মহাকাশ স্টেশন থেকে ভেসে এলো একটি 40 সেকেন্ডের আলটিমেটাম। কিন্তু কে ছিল সেই মেয়ে যার আলটিমেটামেই তার বিয়ে ভেঙে গেল? কেনই বা মহাকাশ থেকে ভেসে এলো এই 40 সেকেন্ডের আলটিমেটাম? তার সমস্ত কিছুই জানবো আজকের এই গল্পে। তো চলো আর বেশি স্পয়লার না দিয়ে একসাথে শুরু করা যাক আজকের এই গল্পটি। நிமிஷத்துல சொல்லாதல ஒரு 3 நிமிஷத்துல சொல்லிடுவியோ? இப்பன்னு சொல்லிட்டு இவ்வளவு தூரம் கூட்டு வரும்போதே தெரியும்டா இந்த மாதிரி ஏதா கூடமா ஏதா எவ்வளவு நாள் தான் இப்படி கண்ணாலேயே காதலிச்சுட்டு இருப்பேன்? ইধায়া অত্যন্ত শান্ত ও লাজুক স্বভাবের এক যুবক। জীবনের দীর্ঘ পথ চলায় দুজন মেয়েকে সে মন থেকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, কিন্তু অদ্ভুত এক সংকোচের কারণে কখনো তাদের মুখ ফুটে কিছু বলতে পারেনি। ভালোবাসি বলার সাহস হয়ে ওঠেনি। সময় গড়িয়ে যায়, ইধিয়ার বিয়ে স্থির হয় অদিতি নামের এক মেয়ের সাথে। ইধায়াকে ছোটবেলা থেকেই মা বাবার মতোই স্নেহ ভালোবাসা আগলে বড় করেছেন তার মামা থাঙ্গা। তাই মামার পছন্দকে সম্মান জানিয়ে ইধায়া বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়। কিন্তু বিয়ের মাত্র কয়েকদিন আগে হঠাৎ এক পুরনো প্রেমিকা ইধায়ার সামনে এসে আফসোসের সুর মিলিয়ে বলে সেও একসময় ইধায়াকে খুবই ভালোবাসত, কিন্তু ইধায়া কখনো কিছু না বলায় তা গল্প অধুরাই থেকে গিয়েছে। এই একটি ঘটনা ইধায়ার ভেতরে জমে থাকা সুপ্ত স্মৃতিকে আবারও জাগিয়ে তোলে। নিজের প্রথম ভালোবাসা সামান্থাকে শেষবারের মতো মনের কথা জানানোর জন্য বিয়ের আগেই সে বন্ধুদের নিয়ে সোজা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়। নিউ ইয়র্কে গিয়ে কী হয়েছিল তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো এবার তারা আমেরিকা থেকে আবারও চেন্নাই ফেরার পথে বিমানে ইধায়া ভুলবশত পাশের যাত্রী সূর্যর ফোনটি পকেটে ভরে ফেলে। কিন্তু সেই ফোনে ইধায়ের মামা এক রাগান্বিত ফোন আসে। সূর্য পুরো বিষয়টি বুঝতে পেরে ফোন ফেরত দেয় এবং জানতে চায় কাল সকাল বিয়ে হওয়া সত্ত্বেও কেন সে এত দেরিতে ফিরেছে। আর এরপরেই বিমানের যাত্রাপথেই ইধায়ের বন্ধুরা সূর্যকে ইধায়ের অতীত জীবনের 3টি অধ্যায়ের গল্প শোনাতে শুরু করে। প্রথম অধ্যায়, সালটা তখন 1998। তিরুচিরাপল্লীর একটি স্কুল। অনাথ বালক ইধায়া আর তার 2 অভিন্ন হৃদয় বন্ধু প্রভু ও কাজা, তারা একসাথে পড়াশোনা করে। একদিন স্কুলে দেরি করে পৌঁছানোর কারণে পিটি টিচার তাদের বেশ বকাঝকা করছিল। এমন সময় তাদের বাঁচিয়ে নেন ক্লাসের সহানুভূতি প্রতীক গীতা ম্যাম, যাকে ইধায়া খুবই পছন্দ করত। স্কুলের এক বার্ষিক অনুষ্ঠানে মহাকাশচারীর পোশাক পরে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শত শত মানুষের ভিড় দেখে বালক ইধায়া ভয়ে জড়সড় হয়ে পড়ে। তখন গীতা ম্যাম অত্যন্ত স্নেহে তাকে সাহস যোগায় এবং ইধায়া সুন্দর পারফর্ম করলে তার গালে একটি চুম্বন করে তাকে সম্বর্ধনা জানায়। এটিতেই ইধায়া প্রচুর খুশি হয়, কিন্তু সেই বয়সেই নিষ্পাপ অজ্ঞতায় ইধায়া ভাবতে শুরু করে যে গালে এই স্পর্শের কারণেই হয়তো গীতা ম্যাম অন্তঃসত্ত্বা হয়ে গেছেন, প্রেগনেন্ট হয়ে গেছেন তিনি। পরবর্তী সময় ছুটির পর সত্যিই গীতা ম্যামকে গর্ভবতী অবস্থায় দেখে ইধায়া ভেবে বসে শিশুটির দায় বুঝি তারই। আর সেই ছোট্ট ভাবনাই সে অত্যন্ত যত্ন নিয়ে ম্যামকে সাহায্য করতে থাকে। একদিন প্রবল বর্ষণের রাতে যখন গীতা ম্যামের প্রসব বেদনা ওঠে, তখন ওই ছোট্ট বালক ইধায়াই তার 2 বন্ধুকে নিয়ে এক অসীম সাহসিকতা দেখিয়ে অটো ডেকে ম্যামকে হাসপাতালে নিয়ে যায় এবং ফর্মে নিজেকে ম্যামের স্বামী পরিচয়ে সই করে। তবে হাসপাতালে সেটাই ছিল ইধায়ের সাথে গীতা ম্যামের শেষ দেখা, কারণ ম্যাম বদলি হয়ে অন্য শহরে চলে গিয়েছিলেন। এরপর আসে ইধায়ার জীবনের দ্বিতীয় অধ্যায়। সালটা তখন 2006। ইধায়া তখন তার বন্ধুদের সাথে একটি স্কুলে পড়াশোনা করছে। বন্ধুদের সে জানায় যে সে সামান্থা নামের একটি মেয়েকে খুবই পছন্দ করে, যে স্থানীয় টেনিস একাডেমি ও টিউশন সেন্টারে যায়। সেও তার এক বন্ধুর সাথেই সেখানে যায় শুধু মেয়েটিকে দেখার জন্যই। একদিন সুনামির ত্রাণ তহবিল সংগ্রহণের বাহানায় ইধায়া সামান্থার স্কুলে যায় এবং তার হাত থেকেই কালেকশনের টাকা গ্রহণ করে এবং সামান্থার দেওয়া সেই টাকা ইধায়া স্মৃতি হিসেবে তার কাছেই রেখে দেয়। আর এরপরে টিউশনিতে সামান্থা একদিন তার জন্মদিনের পার্টিতে ইধায়াকে আমন্ত্রণ করে। আর ইধায়াও মনে মনে কল্পনা করে নেয় যেহেতু তাকে আমন্ত্রিত করেই ফেলেছে এবং সেও যেহেতু তাকে এত পছন্দ করে, তাই সে তাকে প্রপোজ করবে। এজন্যই একটি সিডিতে লেখে হ্যাপি বার্থডে স্যাম এবং পাশেই তার ভালোবাসার কথাটিও লেখে।
কিন্তু জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ইধায়া এক চরম বিভ্রান্তিতে পড়ে। সে জানতে পারে সামান্থার একটি যমজ বোন রয়েছে, সংযুক্তা। দুই বোন মাঝে মধ্যেই একে অপরের বদলে টেনিস একাডেমি বা টিউশনে অদল বদল হয়ে যেত। চরম দ্বিধায় পড়ে ইধায়া বুঝতে পারে না যে সে আসলে কাকে ভালোবেসেছে, সামান্থাকে নাকি সংযুক্তাকে, যে টেবিল টেনিস খেলতো তাকে নাকি যে টিউশন পড়তো তাকে। মন ভাঙা অবস্থায় সিডিটি না দিয়ে সে সেখান থেকে ফিরে আসে। আর এরপরেই আসে ইধায়ার জীবনের তৃতীয় অধ্যায়। সালটা তখন 2011। ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ইধায়া ও তার বন্ধুরা চেন্নাইয়ের নতুন জীবন শুরু করে। তাদের মামাও তাদের সাথেই এসেছিল। স্থানীয় এক রাজনৈতিক নেতার সাথে ধস্তাধস্তিতে ইধায়ার চোখে আঘাত লাগে এবং তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করেন ডক্টর আমুধা। আমুধার মিষ্টি ব্যবহারে ইধায়া আবারও প্রেমে পড়ে এবং জানা যায় আমুধার সাথেই তার কলিগ ছিল ইধায়ার ছোটবেলার এক সিনিয়র বন্ধু। তার বন্ধুর সাথে আবার আমুধার বান্ধবী লারার সম্পর্ক চলছিল। তাই ইধায়ার সাথেও তার সম্পর্কটা খুব একটা অসুবিধা হয় না। খুব তাড়াতাড়ি তারা একে অপরের খুবই ভালো বন্ধু হয়ে ওঠে এবং পরবর্তী সময় আমুধা ও তার বান্ধবী লারা রাস্তায় পুলিশ ধরলে সেই ঝামেলা থেকে বাঁচাতে ইধায়া সেখানে গিয়ে উপস্থিত হয় এবং ইধায়া খুব বুদ্ধিমত্তার সাথেই পুলিশের ঝামেলা থেকে তাদেরকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে। তাদের সম্পর্ক ধীরে ধীরে বেশ গভীর হয়। লারা বারবার ইধায়াকে উৎসাহিত করে আমুধাকে মনের কথা বলতে। কিন্তু পড়াশোনা শেষে আমুধার শহর ছেড়ে চলে যাওয়ার দিন চলে আসে। রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েও এক অজানা সংকোচে ইধায়া একেবারেই চুপ করে থাকে। তাকে অনেকবার বলতে চেয়েও সে কিছুই বলতে পারে না। আমুধাকে বহনকারী ট্রেনটি চোখের সামনে দিয়ে চলে যায় আর ইধায়ের ভালোবাসা আবারও অধুরাই থেকে যায়। এরপরেই আসে গল্পের শেষ অধ্যায়। সালটা তখন 2024। বহু বছর পর ইধায়ের সেই স্কুলের সিনিয়র বন্ধু সচিনের বিয়ে ঠিক হয়, কিন্তু তার প্রেমিকা লারার সাথে নয়, কারণ ইতিমধ্যেই তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। অন্য একটি মেয়ের সাথে সচিনের বিয়ে ঠিক হয়। আর ইধায়া এবং তার বন্ধুগণও সেখানেই যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর সেখানেই এয়ারপোর্ট থেকে ফেরার পথে সেই গাড়িতেই দেখা হয় সামান্থার সাথে। সামান্থা নাকি মেয়ে পক্ষের কোনো এক কাজিন। জানা যায় সামান্থা এখন নাসা স্পেস রিসার্চ সেন্টারে কর্মরত এবং তার যমজ বোন সে এখন বিবাহিত। তারা বিয়েবাড়িতে এই কয়েকদিন বেশ খুবই সুন্দর সময় কাটায়। একে অপরের আবারও কাছাকাছি চলে আসে অনেকটাই। যখন স্যাম আবারও আমেরিকা ফিরে যাবে তার আগেই ইধায়া পরিকল্পনা করে বিমানবন্দর গিয়ে তাকে সে প্রপোজ করবে এবং সে তাকে প্রপোজ করার জন্য চেষ্টাও করে। কিন্তু তখনই রাজনৈতিক গুন্ডাদের সাথে এক মারামারিতে জড়িয়ে পড়ে সে এবং ফ্লাইট মিস করে যাওয়ায় সামান্থার সাথে তার দেখাই হয় না। অন্যদিকে মামা থাঙ্গা ইধায়ের এই একাকী জীবন নিয়ে খুবই চিন্তিত। তাই তিনি ইধায়াকে ইতিমধ্যেই বিয়ের জন্য অ্যাপ্রোচ করেছে। ইধায়াও উপায় না পেয়ে রাজিও হয়েছে এবং দেখতে দেখতেই তাদের এঙ্গেজমেন্টও সম্পন্ন হয়। কিন্তু বিয়ের ঠিক কয়েকদিন আগেই এক শপিং মলে আকস্মিকভাবে আমুধার সাথে তার দেখা হয়। আমুধা জানায় সে এখন বিবাহিত এবং সুখেও আছে, তবে সে একটি গোপন কথা সে বলতে চায়, যেটি সে তাকে কলেজের সময় থেকে বলতে চেয়েছিল। সে নাকি ইধায়াকে কলেজের দিনগুলোতে খুবই ভালোবাসত, কিন্তু সে এটি জানতো না যে ইধায়াও এমনই ফিল করে নাকি, তাই সে কখনো তাকে বলতেই পারেনি। আমুধার এই কথা ইধায়ার চোখ খুলে দেয়। সে বুঝতে পারে মুখ ফুটে ভালোবাসা না প্রকাশের মাসুল কতটা ভারী। বিয়ের মাত্র 10 দিন আগেই তাই ইধায়া সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে নিউ ইয়র্কে গিয়ে সামান্থাকে তার অতীতের না বলা কথাগুলো সে জানিয়ে আসবে। হবু স্ত্রী অদিতির অনুমতি নিয়ে সে বন্ধুদের সাথে ব্যাচেলার পার্টির বাহানায় নিউ ইয়র্ক যায় এবং সেখানে যাওয়ার পর সামান্থার সাথে তার দেখাও হয়। খুব সুন্দর তারা একে অপরের সাথে 5টা দিন সময়ও কাটায় এবং ইতিমধ্যেই সামান্থাও তাকে পছন্দ করে ফেলেছে। আর আজ যখন সামান্থা নিজে ইধায়াকে প্রপোজ করার জন্য তার অ্যাপার্টমেন্টে আসে, ভেতরে ইধায়ের বন্ধুরা বলা বলি করছিল, তুই সামান্থাকে সমস্ত কথাগুলো বলে দে যে তোর বিয়ে ঠিক হয়েছে, না হলে এই মেয়েটিকেও তুই হার্ট করবি। ইতিমধ্যেই সামান্থা শুনে সে ক্রোধে ইধায়ের কাছে আসে এবং তাকে ভুল বুঝে অনেক কথাই বলে। একটা সময় তাকে ভুল বুঝে চরও মারে এবং কেঁদে কেঁদে বলে, তুমি শুধু নিজের কথাই ভাবলে, আমার অনুভূতির কথা একবারও ভাবলে না। এভাবেই ইধায়ার শেষ আশাটাও নষ্ট হয়ে যায়। আর হতাশ হয়ে বিমানে চেপে ইধায়া ও তার বন্ধুরা চেন্নাই ফিরে আসে। আর ফেরার পরে তারা জানতে পারে সূর্যর স্ত্রী আর কেউ নয়, ইধায়ার ছোটোবেলার সেই প্রিয় গীতা ম্যাম ছিল। ইধায়া
এবার ম্যামকে তার বিয়ের জন্য ইনভিটেশন করে এবং এরপরেই তারা বিয়ের মণ্ডপে পৌঁছায়। মণ্ডপে ইধায়ের বিষণ্ণ মুখ দেখে তার মামা থাঙ্গা কিছুটা হলেও আন্দাজ করতে পারে। আর এছাড়া ইধায়াও তার মামাকে সমস্ত কথাই খুলে বলে। তখন তার মামা উপায় না পেয়ে সে মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে কিছু কথা বলে। আমার ভাগ্নে ইধায়া, যাকে আমি আমার ছেলের থেকেও বেশি ভালোবাসি, সে আমার মুখের দিকে তাকিয়ে এই বিয়ের পিড়িতে বসেছে। কিন্তু এই বিয়েকে টিকিয়ে রাখতে গেলে আদিতি এবং ইধায়া দুজনের জীবনই নষ্ট হবে। তাই আমি এই বিয়ে এখনই ভেঙে দিচ্ছি। হবুক্ষণে অদিতিও ইধায়ার মনের অবস্থা বুঝতে পেরে বিয়ে বাতিল করে চলে যায়। আর আমরা দেখতে পাই তার কিছুক্ষণ আগেই মণ্ডপে এসে হাজির হয়েছিল সূর্য, সাথে সে সামান্থাকে সাথে করে নিয়ে এসেছিল। কিন্তু আজ ইধায়া দেখে চিনতে পেরে গিয়েছিল যে এ সামান্থা নয়, তার যমজ বোন সংযুক্তা। এরপরে সংযুক্তা সামান্থার সাথে ভিডিও কলে কানেক্ট করে। সবাই যখন সামান্থাকে তাদের প্রেমের কথা বলে তখন সামান্থা বলে সেই কথাগুলি সরাসরি ইধিয়ার কাছ থেকে শুনতে যায়। তখন ইধিয়া ক্যামেরার সামনে আসে। সামান্থা তখন বলে, তোমার কাছে 40 সেকেন্ড সময় রয়েছে, এর মধ্যে যদি তুমি বলতে চাও তাহলে তোমার মনের মধ্যে জমানো কথাগুলো বলতে পারো। 40 সেকেন্ডের টাইমার শুরু হয়। আর এরই মধ্যে ইথিয়া সেই ম্যাজিক্যাল 3টি ওয়ার্ড বলতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সে 3টি ওয়ার্ডের মধ্যে শুধু আই কথাটি বলতে পারে। এরই মধ্যেই কল কেটে যায়। বোকা ইধিয়া শেষ পর্যন্ত এবারও তার মনের কথাগুলো বলতে পারলো না। আর যার সাথে এই গল্পটি এখানেই শেষ হয়। গল্প দেখে বোঝা যায় এই মুভিটির হয়তো দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে। তখন না হয় পুরো গল্পটি জানা যাবে। আজকের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই জানিও। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাইকে বাই অ্যান্ড টেক কেয়ার।